তো হ্যালো বন্ধুরা, আবার একবার স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আবারও আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য অনলাইন কোয়েশ্চন পেপারের একটা মক টেস্ট। তো এটা একটা মক টেস্টের মতো হবে, বা আপনারা বলতে পারেন একটা ম্যারাথন ক্লাস বলতে পারবেন এটাকে। ঠিক আছে, অনলাইন কোয়েশ্চন পেপারের ম্যারাথন ক্লাস। ঠিক আছে ভাই। তো তার আগে আমি অনলাইন কোয়েশ্চন পেপারের পার্ট 1 ম্যারাথন ক্লাসের পার্ট 1 আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো যদি আপনারা ক্লাসটি দেখে না থাকেন, অবশ্যই ক্লাসের পরে আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো তারপরে আপনারা সবাই বলেছিলেন যে স্যার পরবর্তী আমাদের ক্লাস চাই, তো আমি আপনার জন্য পরবর্তী ক্লাস এবার নিয়ে আসলাম। তো চলুন দেরি না করে আমরা সরাসরি ডাইরেক্ট ক্লাসে চলে যাই। এটি হচ্ছে একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আজকে কয়েকটি সেট আমরা সলভ করব। দেখা যাক যতটা সম্ভব হয় আমরা কিছুটা কোয়েশ্চেন আজকে সলভ করার চেষ্টা করব বেশি করে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনলাইন কোয়েশ্চেন পেপার। তো অফলাইন কোয়েশ্চেন পেপারে অনেকগুলি আমাদের সলভ হয়ে গেছে। তো অনলাইন আমরা কোয়েশ্চেন পেপার এবার সলভ করতে চলেছি। তো আজকে আমাদের পার্ট 2 অনলাইন কোয়েশ্চেন পেপারে ম্যারাথন ক্লাসের। তো চলুন আমরা দেখে নিয়ে যাক এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। নিচের কোনটি বুনিয়াদী পঠন শিক্ষতা অর্থাৎ ফাউন্ডেশনের রিডিং স্কিল নয়? এবং আজকের ক্লাসে আমরা শুধুমাত্র প্যাডাগজি সলভ করব। আমরা আজকে প্যাসেজ সলভ করছি না, প্যাসেজ আমরা পরবর্তীতে কোনো একদিন করে নেব। ঠিক আছে, পরীক্ষার আগ মুহূর্তে। তো দেখুন আজকে সবগুলো প্যাটাগজি সলভ করব। প্রথম প্রশ্ন কী হবে কারেক্ট আনসার আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, আপনারা কমেন্ট করবেন এবং আপনার সাথে থাকবেন। নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা মানে ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়? অর্থ উদ্ধার, ডিকোডিং, শব্দ শনাক্তকরণ, ওয়ার্ড রিকগনিশন হচ্ছে, রূপতত্ত্ব মানে মরফোলজি, শব্দভাণ্ডার মানে রিডিং, ভোকাবুলারি। তো ফাউন্ডেশনাল রিডিং স্কিল মানে এফএলএন যদি আমরা বলি ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি, আমাদের এফএলএন মিশন বর্তমানে চলছে। তো ফাউন্ডেশনাল লিটারেসি, তো লিটারেসির মধ্যেই কিন্তু আমাদের রিডিংটা চলে আসছে। এবং আমরা যে বিভিন্ন এফএলএন ট্রেনিং আমরা করেছি বা আমরাও ট্রেনিং দিয়েছি, আমরা প্রশিক্ষণ দিয়েছি অনেক টিচারদের। তো এখানে এফএলএনের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের ডিকোডিং করতে হবে, অর্থ উদ্ধার করতে হবে, অর্থাৎ কী লেখা আছে সেটাকে পড়ে বুঝতে হবে। একটা যেমন এখানে একটা সেন্টেন্স লেখা আছে, সেন্টেন্সটা পড়ে যাতে শিশুটা বুঝতে পারে, যদি পড়ে সে বুঝতে পারে সেটাই তার রিডিং স্কিল হবে। শব্দ শনাক্তকরণ, শব্দ ওয়ার্ড রিকগনাইজ করতে হবে। সে যদি ওয়ার্ড রিকগনাইজ করতে পারে না, যেমন কোনটা প আর কোনটা ঠ আর কোনটা ন, সে যদি প ঠ আর ন কোনটা প কোনটা ঠ কোনটা ন যদি বুঝতে পারে না, তাহলে পঠন প্রনাউন্সিয়েশন কী করে করবে বা ওইটা পঠন সে কী করে বুঝবে? ওয়ার্ড কিন্তু মাস্ট। তারপর হচ্ছে শব্দভাণ্ডার গঠন মানে কি, শব্দভাণ্ডার পঠন মানে রিডিং ভোকাবুলারি। ভোকাবুলারিটা তাকে জানতে হবে, তার শব্দের যেটা ভোকাবুলারি আছে অর্থগত শব্দভাণ্ডার সেটা তাতে জানতে হবে। তো রূপতত্ত্ব বা মরফোলজি এখানে আসছে না, ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের মরফোলজি এখানে আসে না, অর্থাৎ রূপতত্ত্ব কোন রূপে সেটা লেখা হয়েছিল সেটা একটু হায়ার লেভেলে গেলে আমরা পাবো, সেটা আমাদের ফাউন্ডেশনাল স্টেজে আসছে না। সুতরাং রূপতত্ত্ব ইজ দ্য রাইট আনসার, কারণ এখানে বলেছে কোনটা নয়, তো নয়ের আনসার নয় হয়ে যাবে, নেগেটিভের আনসার নেগেটিভ হয়ে যাবে। নেক্সট, একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা প্রোৎসাহনের আকারে তাদের যেমন বলা হবে তেমনি করতে বলেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে তিনি কিছু নির্দেশ অথবা কিছু প্রোৎসাহনের আকারে তাদের যেমন বলতে হয় তেমনটাই করতে বললেন। এখানে তিনি কি অনুসরণ করলেন? নিজে করো কৌশল, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া কৌশল, করে শেখা নীতি না গল্পকথন পদ্ধতি? এখানে কোয়েশ্চন নাম্বার 2 এর কারেক্ট আনসার কোনটি হয়ে যাবে? 107 কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 2 কারেক্ট আনসার কী হবে বলুন তো ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। তিনি ভাষা অর্জন করতে চাইছেন আর তিনি বলছেন যে প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা প্রউচ্চারণ করতে যেমন বলা হবে তেমনি করতে বলেন, যে আমি তোমাদের যেভাবে বলবো বা যেভাবে করব তোমরা ঠিক সেইভাবেই করবে। সুতরাং কি শারীরিক প্রতিক্রিয়া নীতি, টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ। হাতের আঙ্গুল কত? হাতের আঙ্গুল 5। বলো তো হাতের আঙ্গুল কত? হাতের আঙ্গুল 5। এইভাবে হাত দেখিয়ে দেখিয়ে তাদেরকে সেভাবে বুঝিয়ে দিতে হবে। সুতরাং সেটা হবে কি ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ।
নেক্সট, ভাষা হচ্ছে দেশের সামাজিক উপায় বা সোশিয়াল টুল। ব্যাখ্যা, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া। আবার বলতে পারি আমরা জ্ঞাপন বা হস্তক্ষেপণ। ভাষা কি? কোয়েশ্চন নাম্বার 3 কারেক্ট আনসার ভাষা। তো ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা সিটেট পরীক্ষায় আমরা প্রশ্ন দেখতে পাই যে ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের একটি না একটি প্রশ্ন কিন্তু আসে। তো সুতরাং আজকের ল্যাঙ্গুয়েজের প্রশ্নটা দেখুন তো, ধামাকা প্রশ্ন দিয়েছি আপনাদের। ধামাকা প্রশ্ন, বড়িয়া প্রশ্ন। ভাষা হচ্ছে দেশের সামাজিক উপায়। ভাষাটা কিসের সামাজিক উপায়? ব্যাখ্যার সামাজিক উপায়, না পারস্পরিক প্রতিক্রিয়ার সামাজিক উপায়, না জ্ঞাপনের প্রতিক্রিয়া উপায় সামাজিক উপায়, না হস্তক্ষেপণের প্রতিক্রিয়া সামাজিক উপায়? তো কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 3 তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। তো দেখুন, ভাষা মানে ল্যাঙ্গুয়েজ। আমরা ভাষা ইউজ করি। ভাষাটা কেন ইউজ করি? ভাষা হচ্ছে, আমরা আগেই ছোটোবেলায় পড়েছি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই ভাষা বলা হয়। তো মনের ভাব প্রকাশ করব, কার কাছে প্রকাশ করব? আমার সামনে তো একজন থাকতে হবে, তাই না? বা আমি যাকে বলছি ওনাকে একজন থাকতে হবে, তার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্সও থাকতে হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি রয়েছেন, ওই ব্যক্তিটা ওখানে রয়েছেন, ওনাকে আমার মনের ভাব প্রকাশ করব, আমাকে সে ভাষা দিয়ে প্রকাশ করব। সুতরাং ওনার সঙ্গে আমি কী করছি? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করছি, বা আমি মিথস্ক্রিয়া করছি, বা ইন্টারেকশন করছি সোজা ভাষায়। ওনার সঙ্গে যখন আমি ইন্টারেকশন করব তখন আমার ভাষা হবে। সুতরাং ভাষা হচ্ছে একটা সামাজিক উপায়। কিসের? ইন্টারেকশনের সোশিয়াল টুল। ল্যাঙ্গুয়েজ ইজ এ ইন্টারেকশন অফ সোশিয়াল টুল। ঠিক আছে? কোনো পাঠ পড়ে, নেক্সট প্রশ্ন, কোনো পাঠ পড়ে এর অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা, স্থান, নাম, ধাম, দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্য হচ্ছে বৈশ্বিক অনুধাবন, স্থানীয় অনুধাবন, প্রতীয়মানতার নির্ণয়, না পাঠ্যের ব্যাখ্যাকরণ? কোয়েশ্চেন নাম্বার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার কী হবে? কমেন্ট করুন তো। একটু ভাবুন, আপনারা এই সেটটিকে একটা প্র্যাকটিস সেট হিসেবে ধরে নিন, তাহলে আপনারা যথেষ্ট আপনাদের লাভবান হবে। স্থান দেখবে, নাম দেখবে, ধাম দেখবে, দিনক্ষণ খুঁজে বের করবে, সেটা হলো স্থানিক, লোকাল কম্প্রিহেনশন। লোকাল স্থান, তার নাম, নাম বিভিন্নভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম হতে পারে। আমরা যদি এক নাম, যদি সমস্ত অল ইন্ডিয়া যদি এক নাম বলি তাহলে তো হবে না। তারপর জায়গা, সেটা কোনো একটা জায়গা বা কোনো একটা মন্দির, সেটা এক জায়গাতে একটাই হবে। ঠিক আছে? বা লোকালিটি হিসাবে অনেকগুলো মন্দির থাকতে পারে। ঠিক আছে ভাই? তো এখানে কারেক্ট আনসার হবে কি? স্থানিক অনুধাবন ইজ দ্য রাইট আনসার। কোনো শিক্ষক শিক্ষিকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটা দীর্ঘ নিবন্ধ, একটা আর্টিকেল পড়তে দিলেন। তিনি এখানে চর্চা করেছেন। কোনো শিক্ষক শিক্ষিকা ক্লাস 5-এর শিক্ষার্থীদের কী করলেন? তিনি পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণা, তাদেরকে পঠন পড়াতে সময় এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে যাতে তারা আয়ত্ত করতে পারে, তার জন্য তিনি তাদের কী করলেন? একটা দীর্ঘ নিবন্ধ, একটা আর্টিকেল পড়তে দিলেন। এটা তিনি কী করলেন? এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, জিক্স রিডিং, না পার্টনার রিডিং? ব্যাপক পাঠ, নিবিড় পাঠ, পরস্পর নির্ভর পাঠ, না অংশীদারি পাঠ? ভালোভাবে সে বুঝবে জিনিসটা, ধারণা ভালোভাবে বোঝার জন্য একটা বড় আর্টিকেল দিলেন যে তুমি এটাকে ভালো মতে পড়ো। মানে কি? ব্যাপক পড়ো, ব্যাপক ভালোভাবে পড়ো। মানে কি পড়ো? ব্যাপক পড়ো। মানে কি? এক্সটেন্সিভ রিডিং। যেখানে ব্যাপক পড়া হয়, অনেক পড়া হয়, দীর্ঘ পড়া হয়, সেটাকে আমরা কি বলবো? ব্যাপক পাঠ। ঠিক আছে ভাই? নতুন শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা বাস্তব বস্তু সামগ্রী ব্যবহার করবেন, তার কারণ কি? নতুন কিছু আমাদের জিনিস রয়েছে, অর্থাৎ শিশু শিক্ষার্থীদেরকে আমরা যখন নতুন শব্দ শেখাই তখন কিছু বাস্তব বস্তু সামগ্রী ব্যবহার করি। তার কারণ কি? এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। কেবল বাস্তব বস্তু সামগ্রীর মাধ্যমেই আমরা শব্দভাণ্ডার গড়ে তুলতে পারি। শিশু শিক্ষার্থীরা
বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 6। তো কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে বলুন তো? আমরা যখন কোনো একটা নতুন শব্দ শেখাই তখন আমরা বাস্তব বস্তু ব্যবহার করি। তো তার কারণ কি? এখানে দেখুন, এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করবে। ঠিক আছে, ধরে নিন আমি তাকে একটা কমলা বানানটা তাকে আমি শেখাবো, বা কমলা তাকে আমি শেখাবো, কমলা শব্দটা শেখাবো। তার সামনে আমি একটা কী করলাম, কমলা এনে দিলাম। ঠিক আছে, তার সামনে আমি একটা কমলা এনে দিলাম, যে ওটা হচ্ছে একটা কমলা। ঠিক আছে, তার সামনে একটা কমলা এনে দিলাম, ওইটা কি, ওইটা কমলা। এভাবে আমি তো শেখালাম। তো এক্ষেত্রে তার উচ্চারণের কোনো কিছু হবে না। কেবল বাস্তব বস্তু সামগ্রীর মাধ্যমে শব্দভাণ্ডার গড়ে তুলতে পারি। বাস্তব বস্তু সামগ্রীর সাহায্যে শব্দভাণ্ডার গড়তে পারি। কিন্তু এখানে যে কেবল বলেছে, কেবল সবসময় কিন্তু নেগেটিভ হবে। কেবল শব্দটা সবসময় নেগেটিভ, অর্থাৎ শুধুমাত্র আমরা বাস্তব জিনিস দিয়ে যে শেখাতে পারি এমন না। এই কমলা যদি আমরা না আনি তবুও তাকে আমরা কমলা শেখাতে পারবো। ঠিক আছে, কিন্তু বাস্তব জিনিস দিয়ে একটু সুবিধা হয়, ইজি প্রসেস হয়, এটা বলা হচ্ছে। তো কেবল তার মতলব হচ্ছে কি, যে এই জিনিসটা ছাড়া আমরা তাকে শেখাতেই পারবো না। তো এটা হচ্ছে ভুল কথা ভাই। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়, এটা একদম ভুল। তারা বিমূর্ত চিন্তা করতে সক্ষম। তো 3টে অপশন যেহেতু কাটা গেল, সুতরাং অপশন 4 হবে রাইট অ্যান্সার। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা, বাস্তব জীবনে তারা যে সমস্ত বস্তু সামগ্রী দেখছে তো তাদের সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর একটা সংযোগ সাধনে সাহায্য করে। তোমার বাড়িতে ওইটা দেখো তো, তোমার বাড়িতে কি দেখেছিলে? আমরা যদি তাকে প্রথমে ত্রিভুজ দেখাই, তো এই দেখো তো এটা কিসের মতো, তখন সে কী বলবে, স্যার এটা তো বাবা আনতেন, আমরা খেতাম, সেটা নিমকির মতো দেখতে লাগে, সেটা নিমকির মতো। ঠিক আছে, নিমকি। সুতরাং তার ক্ষেত্রে এটা হচ্ছে একটা নিমকি। আপনি তাকে একটা ত্রিভুজের মতো একটা টিএলএম তার হাতে তুলে ধরলেন, বা ত্রিভুজের মতো একটা কিছু একটা তার হাতে তুলে ধরলেন, তো আপনি জানেন কিন্তু এটা ত্রিভুজ, কিন্তু হে জানে ওইটাকে নিমকি। তো সে কিন্তু নিমকি জানে, অর্থাৎ বাস্তব জীবনে তার এক্সপিরিয়েন্স রয়েছে, নিমকির এক্সপিরিয়েন্স, সে ওটাকে নিমকির মতো দেখবে। তখন আপনি নিমকির সঙ্গে ওই তার তুলনা করবেন, কম্পেয়ার দিক দিয়ে, যে ওইটা নিমকি, তার মানে ওইটারও কয়টা আছে, 3টা বাহু আছে, আর তোমার নিমকিরও কয়টা বাহু আছে, 3টা বাহু আছে, ওটারও 3টা কোণ আছে, তোমার নিমকিরও 3টা কোণ আছে। তো সুতরাং যেটার 3টা কোণ থাকে ওটাকে আমরা কী বলি, ত্রিভুজ বলি। এইভাবে তারা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রসেসে আস্তে আস্তে আমাদেরকে নিমকি থেকে ত্রিভুজ পর্যন্ত থেকে পৌঁছাতে হবে। সুতরাং বাস্তব জীবনে তার নিমকির সঙ্গে কানেকশন, আর আমরা কোথায় কানেকশন করছি, নিমকি টু ত্রিভুজ। আমরা তাকে নিমকি টু ত্রিভুজে কনভার্ট করছি, জানা থেকে অজানার দিকে আমরা নিয়ে যাচ্ছি। সুতরাং সেটা খুব ভালোভাবে আমরা শেখাতে পারি এইভাবে। নেক্সট দেখুন তো কারেক্ট অ্যান্সার কী হবে। কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যেতে পারে? কোনো নতুন ভাষা শিখতে শুরু করার সময় কি বলেছে দেখি, আবার দেখি, নতুন কোনো ভাষা শিখতে শুরু করার সময় পড়বে, যখন আমরা নতুন কোনো ভাষা শিখবো সেই সময়ের কথা বলেছে। শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না, এই সময় পর্বটিকে বলা হয় বাক প্রবেশক পর্ব, সাইলেন্ট পর্ব, প্রারম্ভিক পর্ব, না প্রবেশক পর্ব। এটাকে আমরা কি বলবো? যখন একটা শিশু তখন যে শিখে, তো ভাষা একদম শেখার সময় শিক্ষার্থী ভাষাটা বুঝতে পারে কিন্তু সে বলতে পারছে না, এই সময়টিকে বা এই পর্বটিকে আমরা কি বলবো? এটা কারেক্ট আনসার হবে কি, সাইলেন্ট পর্ব বা নীরব পর্ব। অর্থাৎ এই সময় শিক্ষার্থীরা কিছু বুঝতে পারে কিন্তু বলতে পারে না, তার মধ্যে সে কী করে, সে সাইলেন্ট থাকে, নীরব থাকে। ঠিক আছে, আর বাক প্রবেশক মানে স্পিচ এমার্জেন্ট, মানে তখন সে কিছু বলতো, যদি সে কিছু বলতো তখন সেটাকে বাক বলতো। প্রারম্ভিক উৎপাদন মানে আর্লি প্রোডাকশন, সেটা নয়। ইমার্জেন্ট সেখানে প্রবেশক, সেটা কোনো ব্যাপার নয়। একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক, একজন কার্যকর ভাষা শিক্ষক ধরে নেই, অর্থাৎ একজন দক্ষ ভাষা শিক্ষক, তিনি কি করবেন, শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর লিখে দেবেন। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে
অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নগুলির উপরেই প্রশ্নপত্র তৈরি করবেন। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপরে নির্ভর করবেন। তো কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 8। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই। কী হতে পারে? তাড়াতাড়ি জয়েন হয়ে যান। ভিডিওতে কোনো লাইক যদি করেন না ভাই, ক্লাসটিতে লাইক করে দিন। আপনারা অনেকেই ভাই লাইক করছেন না ভাই, কী ব্যাপার? খুব তাড়াতাড়ি লাইক করুন ভাই। আপনার জন্য ক্লাসটা কন্ডাক্ট করছি, আপনি যদি লাইভ না করেন ভাই তাহলে কী হবে বলুন তো ভাই? লাইক করুন ভাই খুব তাড়াতাড়ি ভাই। একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কী করবেন? এখানে দেখুন তো, কেবলমাত্র পাঠ্যপুস্তকের প্রশ্ন তৈরি করবেন। কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নগুলো নির্ভর করে সেরকম কোনো কথা নয়। আমরা কেবলমাত্র যদি পাঠ্যপুস্তক ব্যবহার করি সেটা হয় না। সম্পূর্ণভাবে অনুমোদিত বইয়ের উপর নির্ভর করা যাবে না। তারপর কি শিশুদের পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের উত্তর লিখে দেওয়া চলে না। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও কী করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে ভাই, পরবর্তী প্রশ্ন দেখছি। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটি ফোল্ডারে রাখেন। একজন শিক্ষক কী করলেন? তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটি ফোল্ডারে রাখলেন এবং পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করলেন। মূল্যায়নের এই পন্থাটি কী নামে পরিচিত? মূল্যায়নের এই পন্থাকে আমরা কী বলবো? এটা হচ্ছে সমস্যা নির্ণায়ক অপেক্ষা, ব্যক্তিগত ঘটনা নথি, সংযুক্ত বা সামেটিভ মূল্যায়ন বা পোর্টফোলিও মূল্যায়ন। কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন নম্বর 9। কোয়েশ্চন নম্বর 9 কী হবে? ভাষা সংক্রান্ত সবগুলি কাজ যদি একটা ফোল্ডার, মানে একটা ফোল্ডার বলতে আমরা এখানে ধরে নেব কোনো একটা ফাইলে তিনি রাখলেন, অর্থাৎ কাভার ফাইলে অনেকগুলো নথিপত্র সবগুলো একত্রে রাখলেন, তার ভাষা সংক্রান্ত সমস্ত নথি বা তার সম্পূর্ণ অ্যাচিভমেন্ট তো মূল্যায়নের জন্য ব্যবহার করেন। এই মূল্যায়নের পন্থাটিকে পোর্টফোলিও বলা হয়, আমরা সবাই জানি। ঠিক আছে ভাই, যখন তিনি সবগুলো ডকুমেন্ট রাখলেন, পজিটিভ নেগেটিভ সবগুলো যখন রাখলেন একটা ফাইলে, যখন এভরিথিং রাখা হয় তখন সেটাকে পোর্টফোলিও বলা হয়। যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে শিক্ষার্থীর মাতৃভাষায় হস্তক্ষেপ ঘটতে দেয় না, তা হলো যে পদ্ধতিতে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে মাতৃভাষার কোনো হস্তক্ষেপ ঘটে না সেটা কি? প্রত্যক্ষ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড, বাইলিঙ্গুয়াল মেথড না সিচুয়েশনাল মেথড? তো কোয়েশ্চন নম্বর 10 কারেক্ট অ্যান্সার কোনটি হবে? এটা হবে ডাইরেক্ট পদ্ধতি। ডাইরেক্ট পদ্ধতিতে কী হয় না, টার্গেট ল্যাঙ্গুয়েজে কখনো মাতৃভাষা হস্তক্ষেপ ঘটতে দেয় না। দেখুন অনলাইনে কী ধরনের কোয়েশ্চেন এসেছিল, যদি অনলাইনে কোয়েশ্চেনগুলো ভালো করে দেখতে পারেন বা অফলাইনে কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলেই আপনার সিটেট পরীক্ষা কমপ্লিট, আর কিছু লাগবে না ভাই, বহুত বড়িয়া। নিচের কোনটি অধোগামী বা অধপন্থা বা টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়? এখানে বলেছে নয়, আপনারা ভালো করে দেখবেন। প্রথমেই আপনারা দেখলেন যে নিচের কোনটি অধোগামী বা টপ ডাউন অ্যাপ্রোচ, এখানে আপনারা দেখলেন যে টপ ডাউন অ্যাপ্রোচ কোনটা রয়েছে, আপনি কারেক্ট অ্যান্সার করে দিলেন। কিন্তু এখানে রয়েছে টপ ডাউন অ্যাপ্রোচ কোনটা নয়, সেটা খুব ভালো করে দেখতে হবে। দ্যাট ইজ দ্য ফান্ডা। ফান্ডা ইজ দেয়ার ভাই, ফান্ডা ইজ দেয়ার। ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানকে কাজে লাগাবে। পূর্ব জ্ঞান থেকে আমরা ভাষা উদ্ধার পর্যন্ত যাব, মানে টপ ডাউন অ্যাপ্রোচে যাচ্ছি। ঠিক আছে, মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি, পূর্বজ্ঞান থেকে ভাষা অর্থ উদ্ধারে যাচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা ডিকোডিংয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স টু ডিকোডিং, মানে আমরা টপ ডাউনে যাচ্ছি। পড়া বা শোনার সময় শিক্ষার্থী পরে কি ঘটতে চলেছে তা পূর্বান্নে অনুমান করে। ইয়েস, অর্থাৎ একটা যখন পার্ট আমরা পড়ি তখন পার্টটা পড়তে কিছু জায়গা পড়লাম, তো তারপরে কি হতে পারে একটা অনুমান পাওয়া যায়। এই অনুমানটা শিক্ষার্থীরা করতে পারে, এটা টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে পড়ছে। আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী ভাষা শেখে, সেটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচে পড়ছে না। নেক্সট দেখি, কবিতা বা গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থী বর্ণমালায় আসে। কবিতা বা গল্প শুরু করার পরে শিক্ষার্থী বর্ণমালায় আসছে, এটা টপ ডাউন পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ বড় থেকে ছোটো দিকে গেছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন নাম্বার 3। 11 নম্বর প্রশ্নে কারেক্ট অ্যান্সার হবে কি? আলাদা আলাদা শব্দ বা শব্দ পদগুচ্ছের উপর মনোসংযোগ করে, এটা কারেক্ট অ্যান্সার হবে কি? টপ ডাউন অ্যাপ্রোচ। বা এটাকে যদি ঠিক উল্টিয়ে দিত যে প্রথমে শিক্ষার্থীরা বর্ণমালা শেখে,
তারপর কবিতা এবং গল্প শিখে, তখন সেটা হয়ে যেত বটম আপ অ্যাপ্রোচ। বা শিক্ষার্থী ভাষা অর্থ উদ্ধারের জন্য তার পূর্বজ্ঞানকে কাজে লাগায়। এটাকে ঠিক যদি বিপরীত ক্রমে উল্টিয়ে দিত, যে তার পূর্বজ্ঞানের জন্য সে তার অর্থ উদ্ধারকে কাজে লাগাবে, সেটা হয়ে যাবে বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। তো বটম আপ অ্যাপ্রোচ যদি জানা না থাকে অবশ্যই দেখে নেবেন কনসেপ্টের ক্লাসে। নিরাময়মূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং বলতে কি? কোয়েশ্চেন নাম্বার 12, কারেক্ট আনসার করে দেবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করবে। নিরাময়মূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং বলতে কি বোঝা যায়? কারেক্ট আনসার কি হবে? শিক্ষার্থীর শিক্ষণধারার অনুপ্রবিষ্ট ফাঁকগুলিকে দূরীকৃত করা, ভুল বোঝা ধারণাগুলির কনসেপ্ট শুধরে দেওয়া, শ্রেণীর সমরূপতা রক্ষায় সাহায্য করে, নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটানো। তো এখানে কারেক্ট আনসার কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 12। রিমিডিয়াল টিচিং মানে কি? আমরা রিমিডিয়াল টিচিংয়ের কনসেপ্টের ক্লাস প্রোভাইড করে দিয়েছি। শুধুমাত্র রিমিডিয়াল টিচিং নয়, যতগুলো আমাদের টপিক রয়েছে সবগুলো টপিকের কনসেপ্টের ক্লাস আমরা প্রোভাইড করে দিয়েছি, আপনারা সবাই দেখে নিয়েছেন। যদিও আপনারা এখন পর্যন্ত যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেন। তো রিমিডিয়াল টিচিং মানে কি? রিমিডিয়াল টিচিং হচ্ছে আমরা প্রথমে ডায়াগনস্টিক টেস্ট করব। কী করবো? ডায়াগনস্টিক টেস্ট মানে কি? মানে কোথায় সমস্যা রয়েছে, শিক্ষার্থীরা কোন জায়গাটা বুঝতে পারছে না বা কোন কোন ছাত্রটা বুঝতে পারছে না। যে ছাত্রকে বুঝতে পারছে না তাকে আমরা এক্সট্রাভাবে কিছু একটা পড়াবো, তাকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, দ্যাট ইজ কল্ড রিমিডিয়াল টিচিং। তো এখানে অপশন নাম্বার 1 হবে রাইট আনসার। শিক্ষার্থীর শিখন দ্বারায় অনুপ্রবিষ্ট যে ফাঁকগুলো রয়েছে, মানে যারা বুঝতে পারেনি, গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে আমরা দূরীভূত করবো, দ্যাট ইজ কল্ড নিরাময়মূলক শিখন। যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার এবং অক্ষর বা বর্ণ, শব্দ এবং প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে, সেটিকে কী বলে? ওয়াও। ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফাজিয়া। কারেক্ট আনসার কি? শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করা, অক্ষর বা বর্ণ এবং শব্দ প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে, সেটিকে কী বলবো আমরা? কোয়েশ্চেন নাম্বার 13 কী হবে? তাড়াতাড়ি বলুন। ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফাজিয়া, ডিসফ্রেক্সিয়া। দেখুন এখানে আমরা জানি তার কিসের সমস্যা পেলাম? পড়ার সমস্যা। তো পড়া মানে কি? রিডিং। তো রিডিংয়ের সমস্যা হলে আমরা সবাই জানি রিডিংয়ের সমস্যা খেলে কী হয়? ডিসলেক্সিয়া হয়। রিডিংয়ের সমস্যা হলে ডিসলেক্সিয়া, কারেক্ট আনসার। যদি রাইটিংয়ের সমস্যা হতো, লেখার যদি সমস্যা হতো রাইটিং, তখন হবে কি? ডিসগ্রাফিয়া। যদি ম্যাথসের সমস্যা হয়, গাণিতিক সমস্যা, তখন আমরা বলবো কি? ডিসক্যালকুলিয়া। এই ধরনের ট্রিক রয়েছে, ট্রিকগুলো অবশ্যই দেখে নেবেন, আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেওয়া আছে সবগুলি আপনাদের জন্য। ঠিক আছে, তো দেখুন এবার আমরা চলে আসলাম পরবর্তী কোয়েশ্চন সেটে। আগের সেটটি আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাব পরবর্তী সেটে। কয়েকটি সেট আজকে আমরা শেষ করার চেষ্টা করব, দেখা যাক কতগুলো সম্ভব হয়। ঠিক আছে ভাই, যেহেতু আপনারা চাইছেন ম্যারাথন ক্লাস। তো দেখুন এই সেটের প্রথম প্রশ্ন কি? যখন শিশুরা ঘর এবং আশপাশ থেকে বিভিন্ন ভাষায় অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসে, তখন স্কুলের শিক্ষকের কী উচিত? যখন শিশুরা ঘর এবং ঘরের আশপাশ থেকে একটা শিশু কী করবে? তার বিভিন্ন ভাষার কিন্তু অভিজ্ঞতা নিয়ে আসে। শিশুরা যখন স্কুলে আসে তখন কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে, কিন্তু ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স নিয়ে সে কিন্তু স্কুলে আসে। তখন একজন শিক্ষক হিসাবে কী করা উচিত? তাদের ঘরের ভাষাকে অগ্রাহ্য করা, নির্দেশে ব্যবহৃত ভাষার উপর জোর দেওয়া, তাদের ঘরের ভাষা ব্যবহার করা, স্কুলে তাদেরকে ঘরের ভাষা ব্যবহার করতে বারণ করা। কারেক্ট আনসার কোনটি হবে এই সেটের? কোয়েশ্চন নাম্বার 1। দেখুন তো কারেক্ট আনসার কী হতে পারে? আমরা সবাই জানি শিশুরা ঘর এবং আশপাশ থেকে যখন আসে তখন ঘরের ভাষাকে প্রাধান্য দিতে হবে, ঘরের ভাষাকে জোর দিতে হবে, তাই না? তো সুতরাং এখানে কারেক্ট আনসার হবে ঘরের ভাষা ব্যবহার করা। দেখুন তাদের ঘরের ভাষাকে অগ্রাহ্য করা আমরা কখনো অগ্রাহ্য করব না। স্কুলে তাদেরকে ঘরের ভাষা ব্যবহার করতে বারণ করব না, তাকে অ্যাপ্রিসিয়েট করব, ঘরের ভাষায় কথা বলতে হবে।
নির্দেশে ব্যবহৃত ভাষা, নির্দেশ মানে কি, যেটা নির্দেশ দিয়েছে সেটা ব্যবহার করব। অর্থাৎ নির্দেশ দিয়েছে আমাকে বাংলা একদম শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, সেই ভাষায় কিন্তু আমাকে কথা বললে চলবে না। এই শিশুটিকে তার ঘরের ভাষার সঙ্গে ব্যবহার করা দিতে হবে, বা ঘরের ভাষার উপর বিশেষ প্রাধান্য দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। শিশুদের সক্রিয় সংযোগকারী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকের শিশুদেরকে নিচের কোন অভ্যাসটি করানো উচিত নয়? কোয়েশ্চন নম্বর 2তে বলেছে কোনটি উচিত নয়, একটু ভাবুন এবং কারেক্ট অ্যান্সার করুন। একটা সক্রিয় সংযোগকারী হিসাবে, একটা অ্যাক্টিভিট হিসাবে, একটা ভালো অ্যাক্টিভ স্টুডেন্ট হিসাবে, বা অ্যাক্টিভ শিশুরা যাতে অ্যাক্টিভলি কোনো একটা কাজে পার্টিসিপেট করতে পারে, তার জন্য তাকে মজবুত করে তোলার জন্য শিক্ষকের শিশুদেরকে নিচের কোন অভ্যাসটা করানো মোটেই উচিত নয়? এটা উচিত নয় কোনটা কারেক্ট আনসার? ভাষা নিয়ে খেলা, ভাষা সৃষ্টি করা, জ্ঞান অর্জন এবং আপোষে ভাগ করে নেওয়া, ভালো অভিনয় করার জন্য সংলাপ মুখস্থ করা। ওয়াও, বহুত বড়িয়া, কারেক্ট আনসার 2। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কী হলো ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কেউ কারেক্ট आंसर, क्वेश्चन नंबर 2 कमेंट করুন তো দেখা যাক কতজনের কারেক্ট आंसर है। वाह, बहुत बढ़िया। তো দেখুন কোনটা উচিত নয়। আমরা সবাই জানি প্যাডাগজির ভাষায় মুখস্থ করানোটা উচিত নয়, প্যাডাগজির ভাষায় মুখস্থ করানো কখনো উচিত নয়। তো যেহেতু মুখস্থ করানো উচিত নয়, সুতরাং নয়ের আনসার নয় হবে। আর আমরা কোথায় যাব? আর অ্যাক্টিভ, একটা স্টুডেন্টকে অ্যাক্টিভ বানাতে গেলে বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে গেলে তাকে ভাষা নিয়ে তার সঙ্গে খেলতে হবে, ভাষা সৃষ্টি করতে হবে, জ্ঞান অর্জন এবং তার সঙ্গে আপুষে ভাগ করে নিতে হবে, আদান প্রদান করতে হবে, পারস্পরিক আদান প্রদান। ইজ দ্য রাইট আনসার, অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। বহুত বড়িয়া। এখানে 4টা উক্তি দিয়েছে, এই 4টার মধ্যে কোনটা সঠিক আমাদেরকে বলতে হবে। পড়ুন এবং কারেক্ট আনসার করুন। নিচের কোন বিবৃতি সঠিক? যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা একটি পরিষ্কার স্লেটের মতো। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না। শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে স্কুলে আসে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের শিক্ষণের সহায়ক নয়। এখানে বলেছে কোন বিবৃতিটা সঠিক। দেখুন, সেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা একটি পরিষ্কার স্লেটের মতো, মানে কি, তার মধ্যে কোনো ব্রেন নাই, তারা কিছু জানে না, মানে তারা শূন্য কলসের মতো। মোটেই না, শিশুদের ব্রেন কখনো শূন্য হতে পারে না, সেটা হবে না। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না, সেটা ভুল। কারণ আজকালকে কেজি, এলকেজি বা ইউকেজি যদি বলুন, তো এলকেজি ইউকেজিতে কিন্তু আমাদের এবিসিডি শেখানো হয়ে যায়। এটাও কিন্তু আমাদের ইংরেজির একটা মাধ্যম বা ইংরেজির একটা পার্ট হচ্ছে এলকেজি, ইংলিশ। ঠিক আছে ভাই, সুতরাং ইংরেজি জানে না, এটা হবে না, 1 2 হলো না। শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে স্কুলে আসে। ইয়েস, শিশুরা যখন সবসময় স্কুলে আসবে তখন তারা একটা নিজস্ব অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে তারা কিন্তু সবসময় স্কুলে আসে। এটা কারেক্ট আনসার হয়ে গেল, আর আমরা দেখার প্রয়োজন নেই। নেক্সট, প্রতিটা শিশুই একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলে সার্বজনীন ব্যাকরণ। এটি কিসের সাথে সম্পর্কিত? প্রতিটা শিশু একগুচ্ছ বাক্যবিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলা হয় সার্বজনীন ব্যাকরণ। এটা হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কারেক্ট আনসার কী হবে? ল্যাঙ্গুয়েজ, ভাষা গ্রহণ দক্ষতাগত কৌশল। শিশুদের মধ্যে একটা ডিভাইস কাজ করে, যেটা তারা জন্মের পরেও কিন্তু অটোমেটিক্যালি তারা যে কোনো ভাষা শিখতে পারে। সেটা হচ্ছে LAD। আপনারা মাথায় মনে রাখবেন, আমাদের অনেক টেট পরীক্ষা এসেছিলো, আমাদের যে WB প্রাইমারি টেটেও কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে LADর ফুল ফর্ম কী। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হবে কারেক্ট আনসার। সিটের পরীক্ষা আমরা অনেকবার দেখেছি LADর ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নতুন শব্দ পড়ার সময় বর্ণের সঙ্গে তার ধ্বনির সংযোগ স্থাপনের পদ্ধতিকে কী বলা হয়? নতুন শব্দ যখন পড়ার সঙ্গে তার বর্ণের সঙ্গে ধ্বনির সংযোগ স্থাপন করব, বর্ণের সঙ্গে ধ্বনির কানেক্ট, বর্ণের সঙ্গে ধ্বনি, এই পদ্ধতিকে কী বলা হবে? কোয়েশ্চেন নাম্বার 5, কারেক্ট আনসার কী হবে?
এটা হচ্ছে ধ্বনি মানে কি সাউন্ড, আর সাউন্ড কোথা থেকে আসে? ফোনোলজিক্যাল ডিকোডিং। এটা কারেক্ট আনসার হবে ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার। পাঠোদ্ধার মানে কি পড়ছে সেটা বুঝবে, তো যখন সে সংযোগ স্থাপন করবে নিশ্চয়ই বুঝবে। আর সেটা ধ্বনি মানে কি সাউন্ড, তো সাউন্ড কখন আসবে? তখন ধ্বনি দেবে, তখন ধ্বনি থেকে ধ্বনি হবে, ফোনোলজিক্যাল ডিকোডিং। আর কোথায় যাবো? কারেক্ট ফোনোলজিক্যাল ডিকোডিং। তারপর দেখুন, কোন পদ্ধতিতে একজন শিক্ষক ক্লাসের অন্যান্য ভাষার প্রশংসার সক্ষম হবেন এবং ধারণাগুলি বোঝানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করবেন এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা ও বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষার মধ্যে একটি নিকট সম্পর্কের বিকাশ সাধনে সক্ষম হবেন? একটা স্যার কোনটি হবে? কোন একটা পদ্ধতি যেখানে শিক্ষক কী করবেন? ক্লাসের অন্যান্য ভাষায় প্রশংসার সক্ষম হবেন এবং ধারণাগুলি বোঝানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করবেন। অর্থাৎ বিভিন্ন ভাষায় তিনি ক্লাস প্রদান হবে, বিভিন্ন ভাষায়, এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা এবং বিদ্যালয়ের ভাষার মধ্যে একটা নিকটতম বিকাশ ঘটাবেন। তো অপশন নম্বর 6 কারেক্ট, কোয়েশ্চন নম্বর 6 কারেক্ট আনসার কি হবে? দেখুন তিনি কী করছেন? বিভিন্ন ভাষায় কাজ করছেন। তো বিভিন্ন ভাষায় যখন কাজ করছেন সেটা কী হবে? মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, মাল্টি গ্রেড অ্যাপ্রোচ। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা মানে কি ত্রিভাষা পদ্ধতি, যেখানে তিনটি ভাষায় তিনি কথা বলেছে। মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে অনেকগুলি ভাষা, অন্যান্য ভাষা কতগুলি ভাষা বলেন। মাল্টি গ্রেড অ্যাপ্রোচ, মাল্টি গ্রেড মানে কি? ধরে নিন আপনি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আপনার একটি রুমে রয়েছে, বা আপনি অ্যাজ এ সিঙ্গল টিচার আপনি রয়েছেন একটা স্কুলে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 একসঙ্গে কীভাবে পড়াবেন? এই যে একটা চিন্তাধারা, এই যে থিঙ্কিং এবং এই যে একটা পদ্ধতি, কী করে পড়াবেন তারও একটা কিন্তু পদ্ধতি রয়েছে। তো এই পদ্ধতিকে বলা হবে মাল্টিগ্রেড টিচিং। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপাতত কারেক্ট আনসার হয়ে যাচ্ছে কি বহুভাষিক পদ্ধতি, মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, কারণ তিনি বিভিন্ন ভাষায় কিন্তু পড়াতে চাইছেন। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? শ্রবণের পরবর্তী দ্বিতীয় স্তর হলো বাচন। এটা স্তর হবে, এখানে দেখা যাচ্ছে না স্তর। শ্রবণের পরবর্তী দ্বিতীয় স্তর হচ্ছে বাচন, শ্রবণের পরে বাচন। কোনটা সঠিক নয় বলেছে? দেখুন, বাচন দক্ষতার পূর্বে লিখন দক্ষতার বিকাশ হওয়া উচিত। শ্রবণজনিত অভ্যাস বাচনের পরবর্তী অভ্যাস হওয়া উচিত। ভাষা দক্ষতার অভ্যাস অখণ্ডভাবে হওয়া উচিত। কোয়েশ্চন নাম্বার 7। শ্রবণের পরবর্তী দ্বিতীয় ভাষা বাচন একদম কারেক্ট, কারণ আমরা জানি কি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং এই সিকোয়েন্সে আছে। তো লিসেনিংয়ের ঠিক পরে আমাদের স্পিকিং আছে, সুতরাং এটা সত্য। ঠিক আছে, বাচন দক্ষতার পূর্বে লিখন দক্ষতার বিকাশ হওয়া উচিত। তো কথা বলার আগে তার লিখন দক্ষতা বিকাশ সেরকম কোনো কথা নয়। শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত। শ্রবণজনিত যেটা অভ্যাস, শ্রবণের যেটা অভ্যাস ছিল সেটা বাচনের পূর্বে হওয়া উচিত ছিল। তো শ্রবণের অভ্যাসটা বাচনের পূর্বে তো অলরেডি রয়েছে। ঠিক আছে, সেটা কারেক্ট। ভাষা দক্ষতার অভ্যাস অখণ্ডভাবে হওয়া উচিত, অর্থাৎ ভাষা দক্ষতার যেটা অভ্যাস সেটা আমাদের ইন্টিগ্রেশন হওয়া উচিত। আর 2 নম্বর অপশন কী বলেছে? দেখুন, বাচন দক্ষতার পূর্বে লিখন দক্ষতার বিকাশ হওয়া উচিত। তো বাচনের আগে আমাদের লিখন কী করে হবে? বাচনের পরে আমাদের লিখন রয়েছে, তো বাচনের পরে আমাদের লিখন হবে, আগে কী করে হবে? সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। একটি শিশু শিক্ষকের সঙ্গে কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে তা বন্ধুদের সঙ্গে যে ভাষায় কথা বলে তার থেকে আলাদা। ঠিক আছে, একটা শিশু যখন শিক্ষকের সঙ্গে কথা বলার সময় সে যে ভাষা ব্যবহার করে তা বন্ধুদের সঙ্গে কথা বলতে আলাদা। অর্থাৎ শিক্ষকের সঙ্গে এক ল্যাঙ্গুয়েজে কথা বলে, অর্থাৎ একটি ভাষায় একটি ধরনের কথা বলে, আর যখন সে ফ্রেন্ড সার্কেলে কথা বলে তখন কিন্তু সে অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে, অন্যভাবে কথা বলে। এইভাবে সে তার মায়ের সঙ্গে খাবার ইত্যাদি সম্পর্কে পৃথক ভঙ্গিতে কথা বলে। মায়ের সঙ্গে যখন কথা বলে তখন সে অন্য আলাদা ভঙ্গিতে কথা বলে। বাহ, ইজ্জতদার বাচ্চা, ইয়ে সমজদার বাচ্চা। ভাষার কোন দৃষ্টিভঙ্গিটি এখানে সক্রিয় ভূমিকা পালন করছে? পরিবেশগত দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, বিধি বহির্ভূত দৃষ্টিভঙ্গি, না সামাজিক দৃষ্টিভঙ্গি? কোয়েশ্চন নাম্বার 113। কোয়েশ্চন নাম্বার 8-এর কারেক্ট আনসার কী হবে এখানে দেখুন তো, এবং খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার করুন। কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন নাম্বার 8। একটা শিশু শিক্ষকের সঙ্গে কথা বলার সময়, টিচারের সঙ্গে কথা বলার সময় এক ধরনের কথা বলে,
বন্ধুর সঙ্গে কথা বলে অন্য ধরনের কথা বলে, মায়ের সঙ্গে যখন কথা বলে তখন অন্য ধরনের কথা বলে। সুতরাং এখানে কোন দৃষ্টিভঙ্গি দেখুন, এখানে টিচার, ফ্যামিলি, তার ফ্রেন্ড রয়েছে, তার মা বাবা রয়েছে, ফ্যামিলি রয়েছে, অর্থাৎ সবাইকে এক একটা সমাজের এক একটা অংশ, এবং সমাজে কীভাবে কার সঙ্গে কী ব্যবহার করতে হয় সেটা কিন্তু সে জানে। সুতরাং এটা হবে সামাজিক দৃষ্টিভঙ্গি বা সোশ্যাল অ্যাসপেক্ট। এবার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলে সেইভাবে যদি স্যারের সঙ্গে কথা বলে তাহলে সেটা তার সামাজিকতা হলো না, এবং স্যারের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবে বন্ধুর সঙ্গে কথা বলে বন্ধুর সঙ্গে মেলামেশাটা হলো না, সোশ্যাল ইন্টারাকশন এজ এ ফ্রেন্ড হলো না। সুতরাং তার সামাজিক দৃষ্টিভঙ্গি এখানে বিকাশ রয়েছে আমরা বলতে পারি। তারপর দেখুন আরোহী অবরোহী অবস্থানিক গঠনমূলক। কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9। শিক্ষিকা প্রথমে শিক্ষার্থীদের ক্রিয়াকালের নিয়মগুলি ব্যাখ্যা করলেন, তাদের বর্তমান অতীত ভবিষ্যৎকালের উপর কাব্য রচনা করতে বললেন। তিনি কী অনুসরণ করলেন? প্রথমে তিনি নিয়মে গেলেন। নিয়ম মানে কি? রুল। তারপর তিনি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের উপর কাব্য রচনা মানে কি? বর্তমানকালের উপর একটি উদাহরণ দাও, অতীতকালের উদাহরণ দাও, ভবিষ্যৎকালের উদাহরণ দাও, মানে তিনি রুল টু এক্সাম্পল গেলেন। তো রুল টু এক্সাম্পল, প্রথমে সূত্র থেকে উদাহরণ, সূত্র থেকে উদাহরণ যখন যাব তখন সেটা হবে খেমরার অবরোহী অ্যাপ্রোচ বলা যেতে পারে, বা ডিডাকটিভ অ্যাপ্রোচ। আর প্রথমে যদি উদাহরণ দেওয়া হয় তারপর নিয়মে যাওয়া হয় সেটা হবে কি? আরোহী, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। তারপর দেখে নেওয়া যাক ভাষা সমৃদ্ধ পরিবেশ। এটা এমন একটা পরিবেশ যা একটা শিশুকে সুযোগ প্রদান করে। ভাষা সমৃদ্ধ পরিবেশ এমন একটা পরিবেশ যা শিশুকে সুযোগ প্রদান করবে কিসের? দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে, ভাষার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করতে, যা কখনো শুনেনি এরূপ বাক্য রচনা করতে, শ্রেণীকক্ষের বাইরে ও শিখতে। ভাষা সমৃদ্ধ পরিবেশ এমন একটা পরিবেশ শিশুকে শিখতে সাহায্য করবে কখন? কোয়েশ্চন নাম্বার 10। এটা তার দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে তাকে সুযোগ সুবিধা প্রদান করবে। দেখুন মূল্যায়নের ক্ষেত্রে কোনটা সত্য নয়। এবার কারেক্ট আনসার মূল্যায়ন, এভালুয়েশন। মূল্যায়ন শিশুর সামর্থ্য, প্রয়োজন, আগ্রহ, পছন্দ, অপযোগকে চিহ্নিত করতে সাহায্য করে। মূল্যায়ন কী করে? শিশুর একটা সামর্থ্য, তার কি প্রয়োজন রয়েছে, তার আগ্রহ কি, পছন্দ অপছন্দ চিহ্নিত করতে সাহায্য করে। নাম্বার 1, মূল্যায়ন শিশুর সম্পাদিত কার্যের অধিক বিকাশে সাহায্য করে এবং মধ্যস্থতা সেটির বিচার করে। ঠিক আছে। মূল্যায়ন ছাত্র দ্বারা সম্পাদিত কার্যকে একে অপরের সঙ্গে তুলনা করতে সাহায্য করে। ঠিক আছে। মূল্যায়ন পর্ব নির্দেশিত শিখনের ফাঁকগুলিতে এবং শিখনের অসুবিধাগুলিতে সাহায্য করে। এটা ঠিক আছে। তো এবার বলুন কারেক্ট আনসার কোনটি? নিচের কোনটি সত্য নয়? বলেছে মূল্যায়নের ক্ষেত্রে কোনটা সত্য নয়। একটা মনে রাখবেন, মূল্যায়ন কখনো একের সঙ্গে অন্যের তুলনা করে না। তো মূল্যায়ন যেহেতু একের সঙ্গে অন্যের তুলনা করে না, তো সেখানে এটা হলো না নেগেটিভ। আর আমরা জানি যে যখনই তুলনা করা থাকবে নেগেটিভ ওয়ার্ড থাকবে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 3। আবার দেখুন নিচের কোনটি সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়। এখানে বলেছে সত্য নয়। তো এখানে আমাদের নেগেটিভ ওয়ার্ডগুলো দেখতে হবে। নিচের কোনটা সত্য নয়? এটি বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য শিক্ষার্থীদের বিকাশ ঘটায়। ঠিক আছে, এটা 100% কারেক্ট, কারণ যেখানে বাস্তব জীবন থাকবে সেটা সত্যি হতে হবে। বানানগত এবং ব্যাকরণগত ভুল কম করার দিকে গুরুত্ব দেয়। এটা বানানগত ব্যাকরণগত ভুল কম হোক বেশি হোক সেরকম কোনো কথা নয়, সেটা ঠিক নয়, সেটা সত্য নয়। এটি অর্থপূর্ণ এবং নির্ভরযোগ্য সংযোগকারীর প্রক্রিয়া ক্ষেত্রে শিক্ষার্থীকে তৈরি করে। লক্ষ্য ভাষা তাৎপর্য 100% সবগুলি কনফার্ম। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট দেখুন তো কি বলেছে। শিক্ষার্থীদের বাচিক দক্ষতা বিকাশের সময় একজন শিক্ষক বললেন যে কথা বলার সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখা উচিত। একটা স্পিকিং স্কিল, ঠিক আছে ভাই, স্পিকিং স্কিল যখন ডেভেলপড হবে, তো স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক শিক্ষক বলেন যে এই স্পিকিং স্কিলের সময় বা কথা বলার সময় কয়েকটা বিষয় তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যখন আমরা কারোর সঙ্গে কথা বলি
তখন যে বিষয়গুলি আমাদের শব্দ নির্বাচনকে প্রভাবিত করে তা হলো কী কী জিনিস আমাদের শব্দ নির্বাচনকে প্রভাবিত করে। এক নম্বর হচ্ছে বিষয় বর্ণনা, আমরা কনটেক্সট কি বিষয়ে নিয়ে কিভাবে কথা বলবো সেটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে আবহাওয়া, ক্লাইমেট, এই আবহাওয়ায় এই কথা বলা যাবে কিনা না, কার সাথে আমরা কথা বলছি, কার সাথে কথা বলছি। তারপর যে 4 নম্বর, যার সঙ্গে কথা বলছে তার আগ্রহ আছে কিনা না। কোয়েশ্চেন নাম্বার 13 কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। দেখুন, আমরা যখন কারোর সঙ্গে কথাবার্তা বলবো তখন সেটা আবহাওয়ার কি ব্যাপার রয়েছে, আবহাওয়ার সেখানে কোনো ক্লাইমেটের কোনো ব্যাপার নেই। কথা বলতে আমরা বৃষ্টির দিনেও কথা বলতে পারি, গরম উষ্ণতায় কথা বলতে পারি, সেই ক্লাইমেটের কোনো সমস্যা সেখানে থাকছে না। তো কোন বিষয়ে কথা বলবো, একটা বিষয় থাকা দরকার, কার সঙ্গে আমরা কথা বলছি সেটা দেখা উচিত, তার আগ্রহ আছে কিনা সেটা দেখা উচিত। সুতরাং 1, 3, 4 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে হয়ে গেলো আমাদের কি কারেক্ট আনসার। তারপর দেখুন, সংশোধনমূলক শিক্ষণ সেই সমস্ত ছাত্রদের জন্য যারা বিষয়টিকে বুঝতে পারে না এবং অসুবিধার সম্মুখীন হয়, ক্লাসের উপস্থিতিতে অনুমিত থাকে, শিক্ষণগত প্রতিবন্ধকতা থাকে, লক্ষ্য ভাষায় দক্ষ থাকে। সংশোধনমূলক শিক্ষণ কাদের জন্য? রিমিডিয়াল টিচিং, আমরা রিমিডিয়াল টিচিং থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাচ্ছি ভাই, তাড়াতাড়ি দেখুন তো। রিমিডিয়াল টিচিং থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আমরা প্রশ্ন পাচ্ছি, একবার ভাবুন, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমরা প্রশ্ন পাচ্ছি রিমিডিয়াল টিচিং থেকে। সুতরাং কারেক্ট অ্যান্সার কী হবে একটু ভাবুন। যারা লক্ষ্য ভাষায় দক্ষ থাকে তাদের জন্য রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন নেই। শিক্ষণগত যাদের প্রতিবন্ধিতা থাকে তাদের জন্য সংশোধনমূলক নয়। ক্লাসের উপস্থিতিতে অনুমতিও থাকে সেরকম কোনো কথা নয়। তো মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যারা বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারে না, বুঝতে অসুবিধা হয়, তাদেরকে আমরা আবার সেকেন্ড টাইম যখন তাকে বোঝাই, দ্যাট ইজ কল্ড রিমিডিয়াল টিচিং। সে স্কুলে উপস্থিতই ছিল না, তাহলে তাকে আমি বুঝাবো কী করে, আর রিমিডিয়াল টিচিং কীভাবে করবো, আর তাকে ক্লাস বা কীভাবে করবো। নেক্সট প্রশ্ন, যদি তোমার ক্লাসের একজন শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী মানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়, একজন ভাষা শিক্ষক হিসাবে তুমি কী করবে? শিক্ষার্থীকে তার কাজে সাহায্য করবে। কীভাবে ক্যারেক্টার ভাবুন তো। তাকে পড়া এবং বিষয়টি শোনার জন্য ব্রেন বুক এবং শ্রবণ উপাদান দেবে। সঙ্গীতে যত সুযোগ দেবে তাকে সাহায্য করার জন্য। তার কাজ সম্পূর্ণ করার জন্য অভিভাবকদের দায়িত্ব নির্দেশ করবে। তার কাজ সম্পূর্ণ করার জন্য অভিভাবকদের আমরা দায়িত্ব করবো না, বন্ধুরা সাহায্য করলেও কিছু করতে পারবে না, শিক্ষার্থীরা তার কাজে কিছু করতে পারবে না। সুতরাং যেহেতু ভিজুয়াল ইম্পেয়ার, তার জন্য ব্রেল বুক মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা জানি যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেল সিস্টেম করা হয়, ব্রেল। তো ব্রেল থেকে তারা একটা স্পর্শকাতর একটা ডিভাইস রয়েছে, সেটা দিয়ে তারা কী করতে পারে, তারা অনেকগুলো পড়াশোনা করতে পারে, অনেকগুলো জিনিস বুঝতে পারে। তো তাদের জন্য ব্রেল বুক ব্যবহার করতে হবে এবং শ্রবণ উপাদান কিছুটা ব্যবহার করতে হবে, শ্রবণ উপাদান। ঠিক আছে, সুতরাং এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার 2। তো দেখুন, তার পরবর্তী সেটের কয়েকটি প্রশ্ন আমরা এবার নিয়ে উপস্থিত হলাম। পরবর্তী সেট আপনাদের সম্মুখে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই সেটের দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে। কি হবে কারেক্ট আনসার? অধিভাষা ভিত্তিক অর্থাৎ মেটা লিঙ্গুইস্টিক সচেতনতা হলো ব্যাকরণের নিয়মাবলীর বর্ণনা, কিভাবে শিক্ষার্থীরা তৃতীয় ভাষায় শিখবে, কিছু ভাষাতাত্ত্বিক শৈলী অনুসরণ করবে সে সম্পর্কে অধ্যয়ন, ভাষা সম্পর্কিত চিন্তন ও বাচনগত যোগ্যতা, ধ্বনি ও তার অর্থের সম্পর্ক বোঝা। তো অধিভাষা ভিত্তিক সচেতনতা হলো কি ভাষা সচেতন চিন্তন এবং বাচনগত দক্ষতা। তারপরের প্রশ্ন আমরা দেখি, সুসম্বন্ধ প্রণালী হলো সিস্টেমেটিক প্রসেস যেখানে প্রথমে শিক্ষক শিক্ষার্থীদের সমস্যা শনাক্তকরণ করবেন, তারপর একটা উপযুক্ত যে পদ্ধতি প্রয়োগ করবেন সেটি হলো সংশোধনমূলক, অবস্থানমূলক, অবরোহীমূলক না গঠনমূলক। তো কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার কী হবে দেখুন তো, খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করুন। কী হবে? আমি এই প্রশ্নের কারেক্ট আনসার অলরেডি আজকের ক্লাসে বলে দিয়েছি। আপনারা যারা প্রথম থেকে আমার ক্লাস দেখছেন তারা অবশ্যই এই প্রশ্নের কারেক্ট আনসার 100% করতে পারবেন। তো
তো দেখুন, এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যেখানে শিক্ষক শিক্ষার্থীরা প্রথমে শিক্ষার্থীর কোথায় সমস্যা রয়েছে এই সমস্যাটা তিনি শনাক্ত করবেন। তারপর তিনি অর্থাৎ ডায়াগনস্টিক্স টেস্ট করবেন, তার কারণ খুঁজার বের করবেন। তো সমস্যার কারণ খুঁজবেন, তারপর তিনি তার সমাধান যে দিবেন, সমাধান হচ্ছে কি রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ। অর্থাৎ তার কোথায় সমস্যা রয়েছে, কেন সে বুঝতে পারছে না, এই সবগুলি আপনারা রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে তাকে দিবেন। পরবর্তী প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক থেকে একটি অধ্যায়ের আক্ষরিক অর্থ খুঁজে বের করার জন্য 2 বার পড়তে বললেন। তিনি তাদের মধ্যে কোন পঠনের বিকাশ ঘটালেন? পাঠ্যপুস্তক থেকে একটি অধ্যায়ের আক্ষরিক অর্থ কি হতে পারে, তার ডিকোডিং কি হতে পারে, সেটা খুঁজে বের করার জন্য সেটাকে বললেন যে 1 বার করে হচ্ছে না, 2 বার পড়ো। এখানে তিনি কোন ধরনের পড়ার বিকাশ ঘটালেন? এক্সটেন্সিভ, ইন্টেনসিভ, দ্বিখণ্ডিত না বন্টিত? এটা কারেক্ট আনসার হবে কি ইন্টেনসিভ রিডিং। অর্থাৎ সে ইন্টেনশন দিয়ে পড়ছে, আক্ষরিক অর্থ খোঁজার চেষ্টা করছে কোথায় আক্ষরিক অর্থ লুকিয়ে রয়েছে, সুতরাং সেটা হবে কি তার ইন্টেনসিভ রিডিং। তারপর দেখুন, নাম চমস্কির মতে কোনো বিষয় সম্বন্ধিত জ্ঞানের পরিকাঠামো নির্মাণের জন্য শিশুদের ভাষা গ্রহণের উপযুক্ত তৈরি করা হয়। নাম চমস্কির মতে কোন বিষয় সম্বন্ধিত জ্ঞানের পরিকাঠামো নির্মাণের জন্য শিশুদের ভাষা গ্রহণের উপযুক্ত তৈরি করা হয়? বিশ্বজনীন শব্দভাণ্ডার, বিশ্বজনীন ব্যাকরণ, বিশ্বজনীন গঠন না বিশ্বজনীন আঞ্চলিক ভাষা? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 4। এটা হবে বিশ্বজনীন ব্যাকরণ। আমরা একটু তাড়াতাড়ি শেষ করছি, ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে। এই কোয়েশ্চন সেট করে আজকে ক্লাসে বিদায় নেব। ভাষা সমৃদ্ধ পরিবেশ সম্বন্ধে নিচের কোনটি ঠিক? বিদ্যালয়ে পাঠকালীন এটি তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি শিখনে সাহায্য করে। এটি স্বাভাবিক ভাষার বৃদ্ধি ও বিকাশের ভিত্তি স্থাপন করে। এটি শিক্ষার্থীর বিবিধ প্রয়োজনের উল্লেখ করে। এই ভাষা সূত্রগুলির সম্পর্কিত দক্ষতা অর্জনে সাহায্য করে। কোয়েশ্চন নাম্বার 5। ভাষা সমৃদ্ধ পরিবেশ সম্বন্ধে এটা কি? ভাষা সমৃদ্ধ পরিবেশ কি করে? ভাষা স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের ভিত্তি স্থাপন করে। এবং আমি যে সকল আনসার বলে দিই সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, প্রশ্ন যেগুলো আমি বলি সেগুলো হচ্ছে কি অফিসিয়াল আনসার কির মতো আমি ক্লাস কন্ডাক্ট করি। সুতরাং টেনশনের ব্যাপার নেই, শুধুমাত্র আপনারা কারেক্ট আনসার জেনে যান এবং কি হতে পারে অনুমান করুন। যা অনুমান করবেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ভাষা বিকাশে একজন সক্রিয় ভাষা শিক্ষক, অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে সর্বাধিক কোন অভ্যাসটি তুমি করাবে? এজ এ শিক্ষক হিসাবে ভাষা ডেভেলপমেন্ট করতে গেলে তুমি প্রথমে কি করবে? তাদের স্তর বুঝতে নিয়মিত পরীক্ষা নেবে। আমরা কখনো নিয়মিত পরীক্ষা নেই না। পাঠ্যপুস্তক থেকে ভাষা শেখাবে, ভাষা সে অলরেডি শিখে আছে, পাঠ্যপুস্তক শিখে ভাষা শেখাতে হবে সেরকম কোনো কথা নয়। ভাষা বিভিন্নভাবে শেখানো যায়। তাদের লক্ষ্য ভাষায় কথা বলা এবং তাদের ভাবের আদান প্রদানের সুযোগ দেওয়া, যেখানে সুযোগ সুবিধা দেওয়া থাকে সেটা হবে কারেক্ট আনসার। কার্য ও প্রক্রিয়ার বাস্তব জগৎভিত্তিক উপাদান ব্যবহার করা, সেখানে লক্ষ্য ভাষায় যেখানে ভাষার কথা বলা হয়েছে সুতরাং লক্ষ্য ভাষায় কথা বলতে হবে এবং ভাবের আদান প্রদানের সুযোগ দেওয়া হবে কারেক্ট আনসার। যদি অন্য কিছু থাকতো তাহলে কিন্তু বাস্তব উপাদান রয়েছে এটা কারেক্ট আনসার হতো, কিন্তু আপাতত এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। তার কারণ হচ্ছে যেহেতু এখানে ভাষার কথা বলা হয়েছে আর এখানেও লক্ষ্য ভাষায় কথা বলতে হবে টার্গেট ল্যাঙ্গুয়েজে, সুতরাং সেটা হবে কারেক্ট আনসার। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট বা সিসি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন নিয়ে আমি অলরেডি একটা ক্লাস প্রোভাইড করে দিয়ে দিয়েছি। যদি দেখে না থাকেন দেখে নেবেন, তাহলে আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো গঠনগত মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে এটা সহায়তা করে শ্রেণীতে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে, শিক্ষকের শিক্ষণ যোগ্যতার মান নির্ণয় করতে, বিকাশের জন্য শিক্ষার্থীদের মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করতে, সপ্তাহে একবার পরীক্ষার আয়োজন করতে। তো কোয়েশ্চন নাম্বার 7 এর কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, আমরা সপ্তাহে একবার পরীক্ষা আয়োজন করবো সেরকম কোনো কথা নয়। আমাদের পরীক্ষা পেডাগজির ভাষায় চলে না। আমরা কখনো প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি করি না বা প্রতিযোগিতা আমরা করি না। শিক্ষকের শিক্ষণ যোগ্যতার মান নিয়ে সেটা হবে না, সেটা হবে বিকাশের জন্য শিক্ষার্থীর মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করতে। অর্থাৎ শিক্ষার্থীরা কতটুকু জানতে পারলো
শিক্ষার্থীর প্রতিক্রিয়া কী, আমি যতটুকু দিয়েছিলাম এই যে শিক্ষার্থী সবগুলা নিতে পারলো কি না, শিক্ষার্থীর ডেভেলপমেন্ট কতটুকু হলো, সেটা একটা জানার একটা প্রক্রিয়া, একটা মাধ্যম হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা কী করে তার মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করতে পারে এবং শিক্ষক সেই প্রতিক্রিয়া দেখে বুঝতে পারেন যে কোথায় সমস্যা রয়েছে। যেখানে সমস্যা থাকবে সেখানে রিভিডিয়াল টিচিংয়ের মাধ্যমে সেই ফাঁকগুলোকে তিনি ভরাট করে দেবেন। দ্যাট ইজ কল্ড ফরমেটিভ অ্যাসেসমেন্ট। কিসের জন্য সরব পাঠ একটি উৎকৃষ্ট উপায়? ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, দেখুন খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হয়। কী হবে কারেক্ট আনসার? সরব পাঠ উৎকৃষ্ট উপায় হচ্ছে শিক্ষার্থীকে দ্রুত পঠনের যোগ্য করে তুলতে। শিক্ষার্থীর পাঠ্যপুস্তক ভাগাভাগি করে, শিক্ষার্থীর পাঠ্যপুস্তক ভাগাভাগি তারা করে না, প্রত্যেকের একটা করে পাঠ্যপুস্তক দেওয়া হয়, নির্দিষ্ট পাঠ্যপুস্তক রয়েছে। শিক্ষার্থীকে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতীক্ষা করার মানসিকতা গড়ে তুলতে কথা নয়, শিক্ষার্থীকে বিরামচিহ্ন সহযোগে সঠিক উচ্চারণে পাঠ করে যোগ্য করে তোলা। সরব পাঠ করলে তারা সঠিক উচ্চারণ করতে পারছে কিনা না সেটা হচ্ছে মূল কথা। আমরা সঠিক উচ্চারণ বুঝতে পারি সেটা হচ্ছে সরব পাঠের মাধ্যমে। তো এখানে কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 4। যদি সে জুড়ে জুড়ে পড়ে লাউড রিডিং করে তখন তার উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে কিনা না সেটা আমরা বুঝতে পারবো। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। একজন শিক্ষক সম্ভাবিত লেখকের উৎকৃষ্ট লিখন দক্ষতার বিকাশ কিভাবে ঘটাবেন? একজন শিক্ষক সম্ভাবিত লেখকের যে তিনি চাইছেন যে ওনার ছাত্রটা, ওনার শিক্ষার্থী যেটা রয়েছে সেটা বড় হয়ে একটা লিখন হোক, বা ইনি এখন থেকে তাকে একজন ভালো রাইটার হিসাবে তিনি দেখতে চাইছেন। তো তার লিখন দক্ষতার বিকাশ তিনি কীভাবে ঘটাতে পারেন? বিষয় ও শব্দসীমা সম্পর্কে শব্দ নির্দেশ প্রদান করা, যে তুমি একটা বিষয়ের উপর এবং একটা লিমিটেড ওয়ার্ড নিয়ে তুমি এই বিষয়ের উপর লিখো। শিক্ষার্থী যেটি ভালোভাবে করছে তার প্রশংসা করা, বা তুমি যাই করছো না কেন খুব ভালো করছো, এবং পরবর্তীতে উন্নতির জন্য বিশেষ মতামত প্রদান করা, যে তুমি এইভাবেই চালিয়ে যাও, বা তুমি এখানে এই সমস্যা রয়েছে এটা ঠিক করো, বা ওইটা করো, এটা করো, এইসব। শিক্ষার্থীকে সুন্দর হাতের লেখায় লিখতে বলা। কেবলমাত্র ব্যাকরণগত ত্রুটি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত প্রতিক্রিয়া জানিয়ে। তো এখানে কোয়েশ্চেন নম্বর 9 কারেক্ট আনসার কী হয়ে যাবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো উৎকৃষ্ট লিখনের ক্ষেত্রে এজ এ শিক্ষক কী করবেন? কেবলমাত্র 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 কখনো সম্ভব নয়, কেবলমাত্র শুধুমাত্র মুখস্থ করা কিছু কিছু ওয়ার্ড রয়েছে, আপনারা দেখবেন পজিটিভ নেগেটিভ ওয়ার্ড, আমি অনেকবার ভিডিও দিয়েছি আপনাদের এবং প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার আমাদের আসে এবং এগুলি থাকার কারণে আমাদের আনসার করতে খুব সহজ হয়। সুন্দর হাতের লেখায় লেখলে একজন রাইটার হয় না, বিষয় এবং শব্দসীমা সম্পর্কে লেখলে রাইটার হয় না। এ শিক্ষক হিসাবে আপনি কি করবেন? শিক্ষার্থী যাই লিখছে আপনি তাকে প্রশংসা করবেন, তাতে তার উৎসাহ বাড়বে। আপনি যখন তার প্রশংসা করবেন তখন তার উৎসাহ বাড়বে, যে বা আমি যাই লিখছি না কেন স্যার তো আমাকে খুব প্রশংসা করছেন, তার মানে আমার খুব ভালো হচ্ছে। তখন সে আরও নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে চাইবে, আরও নতুন কিছু করতে চাইবে। বা আমি যদি আবার লিখি ছাত্র, তখন টিচার তো আমাকে আরও সাব্বাস দেবেন, বা পরবর্তীতে ওই আরও উন্নতির জন্য বিশেষ মতামত প্রদান করতে পারেন। ইট ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোয়েশ্চেন নাম্বার 9। ভাষায় সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণ। একটি শ্রেণীতে শিক্ষার্থীর উদ্দেশ্যমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদান গুরুত্ব দেয়, যাতে ভাষায় সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণ একটি শ্রেণীতে শিক্ষার্থীর উদ্দেশ্যমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগে প্রদান করেন। শ্রেণীকক্ষে মাতৃভাষার স্বাচ্ছন্দ্য ব্যবহার সম্ভব হয়, পঠনে তাদের উপলব্ধির বিকাশ সাধনে, লিখিত প্রকাশের বিকাশ সাধনে, লক্ষ্য ভাষার বাচন দক্ষতার বিকাশ সাধনে। উদ্দেশ্যমূলক আলোচনা যখন কখন সাকসেস হবে? এটা হবে লক্ষ্য ভাষায় বাচন দক্ষতার বিকাশ, যখন টার্গেট ল্যাঙ্গুয়েজে যখন সে কথা বলতে পারবে তখন সে তার আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। বুধ পরীক্ষণ কিসের যোগ্যতা বোঝায়? বুধ পরীক্ষণ
পাঠ্য বিষয়ের অর্থ বোঝার জন্য প্রতিটি শব্দ তাকে বুঝতে হবে, লিখিত চিহ্নগুলিকে উপযুক্ত ধ্বনিতে রূপান্তরিত করা, এটি স্বচ্ছন্দে পড়ার জন্য ক্রম অনুসারে অক্ষরগুলি গ্রহণ এবং অর্থ উদ্ধার করা, পাঠের সাথে সংযোগ স্থাপন করে অর্থ গঠন করা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? তো বোধ পরীক্ষণ কিসের যোগ্যতা বোঝায়? এটা কারেক্ট আনসার হবে পাঠের সাথে সংযোগ স্থাপন করে তার অর্থ গঠন করতে হবে। পরের প্রশ্ন দেখুন, পাঠ্য বিষয়ের কঠিন শব্দগুলিকে নিয়ে আলোচনা করার জন্য ভাষা শিক্ষক প্রথমে শব্দগুলিকে মাতৃভাষায় রূপান্তর করবেন এবং ছাত্রদের সেটিকে মুখস্থ করতে বলবেন। তিনি সেটা কি ব্যবহার করলেন? ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, না প্রত্যক্ষ পদ্ধতি, গঠনমূলক আবেদন, না সংযোগমূলক আবেদন? এটা হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। তিনি কি করেন? মাতৃভাষায় অনুবাদ করলেন, ট্রান্সলেট করলেন, ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি নামে জানা যায়। যখন শিক্ষার্থীরা লিখতে শুরু করে তখন তার প্রথম পদক্ষেপ কী? যখন আপনি লিখবেন তখন লেখার ক্ষেত্রে প্রথম ফার্স্ট স্টেপ কী হবে? চিন্তা ভাবনা করা, খসড়া নির্মাণ, সম্পাদনা, না পুনরাবৃত্তি? যখন কেউ কিছু লিখবে তখন প্রথম কাজ কি হবে? তার স্টেপ কি? আপনি যদি কোনো একটা বই তৈরি করতে চান, আপনি হয়তো ভাবছেন যে আমি একটা বই পাবলিশ করব। আপনি মনে মনে ভাবছেন আমি একটা বই পাবলিশ করব। তো বই পাবলিশ করার প্রথম স্টেপ কি? প্রথমে আপনি ভাববেন যে আমি কি বিষয়ে লিখব। প্রথমে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট স্টেপ হলো চিন্তা ভাবনা। তারপর আপনি কিছু কি পয়েন্টগুলো লিখবেন, কি পয়েন্ট, যেমন সিলেবাস কী রয়েছে, কোন কোন পয়েন্ট থেকে লিখব, এই পয়েন্টগুলি আপনি নোট ডাউন করবেন। তারপর আপনি একটা ড্রাফট তৈরি করবেন। একটা খসড়া তৈরি করবেন, মোটামুটি একটা লিখবেন। তারপর আপনি কি করবেন? এটাকে আবার এডিটিং করবেন। হয়তো কোথাও যদি ভুল থেকে থাকে সেটাকে সংশোধন করবেন। তারপর একবার রিভাইজ করবেন, ফাইনালি একবার রিভাইজ করে নেবেন যদি কোনো সমস্যা আছে কিনা না। তারপর লাস্ট স্টেপ আপনি পাবলিশ করে নেবেন। তো দেখুন, লেখার ক্ষেত্রে প্রথম স্টেপ কী হলো? চিন্তা ভাবনা। এবং লাস্ট স্টেপ কী হলো? পাবলিশ। এবং যেখানে আপনি কোনো কিছু ভুল আছে কিনা না আপনি দেখবেন, দ্যাট ইজ কল্ড, মানে ভুল যদি থাকে তাহলে সংশোধন করবেন, সেটা হচ্ছে এডিটিং। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে চিন্তা ভাবনা করা। শিক্ষার্থীদের মূল্যায়নে একজন ভাষা শিক্ষক সবচেয়ে অধিক গুরুত্ব দেবেন। মূল্যায়নের ক্ষেত্রে ভাষা শিক্ষক অধিক গুরুত্ব দিতে হবে। কোথায় গুরুত্ব দিবেন? কমেন্ট বক্সে জানান তো। শিক্ষার্থী কর্তৃক সম্পাদিত কার্য সম্পর্কিত তথ্য সংগ্রহে বিভিন্ন তথ্যের ব্যবহার, ঐকিক পরীক্ষা নিয়ে, পরীক্ষা ক্যান্সেল করে দিন, মৌখিক পরীক্ষা ক্যান্সেল করে দিন, প্রজেক্ট ওয়ার্কের সঙ্গে মূল্যায়নের তেমন সম্পর্ক থাকছে না, কেটে দিন। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। শিক্ষার্থী কর্তৃক সম্পাদিত কার্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে বিভিন্ন পদ্ধতির ব্যবহার ইজ দ্য রাইট আনসার। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। পরবর্তীতে আমরা অন্য একটা সিরিজ নিয়ে আসবো আপনার জন্য। ভাষা শিখনে নিচের কোন বিবৃতিটি সত্য? আমরা যখন দ্বিতীয় ভাষা শিখি তখন সেই ভাষার উচ্চারণ স্থানীয় ভাষাভাষীদের মতো হওয়া উচিত। প্রথম ভাষা অন্যান্য ভাষার শিখনকে প্রভাবিত করে। প্রথম ভাষা অন্যান্য ভাষার শিখনে সহায়তা করে। একটি ভাষা শিখনে ব্যাকরণ শিখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 15 এবং আজকের সর্বশেষ প্রশ্ন। আমরা যখন দ্বিতীয় ভাষা শিখব, যখন আমরা ল্যাঙ্গুয়েজ 2 বা অন্য ভাষা কিছুটা শিখব, তখন সেই ভাষার উচ্চারণ যে স্থানীয় ভাষার মতো হবে সেরকম কোনো কথা নয়, সেটা টোটালি ডিফারেন্ট হতে পারে। সুতরাং সেটা ক্যান্সেল। প্রথম ভাষা অন্যান্য ভাষা শিখনকে প্রভাবিত করে না, সেটা কী করে? সহায়তা করে। প্রথম ভাষা অন্য ভাষা শিখনে সহায়তা করে। প্রথম ভাষা যদি শিখি তাহলে অন্য ভাষাটা শিখতে আমাদের অনেক সাহায্য করে, যেমন আমরা ট্রান্সলেট করে অনেক কিছু শিখতে পারি। একটি ভাষা শিখনে ভাষা শিখনের ক্ষেত্রে ব্যাকরণ শিখনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের অনলাইন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এবং এই সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি আপনি পেতে চান, আমাদের কাছে রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই।
এই পিডিএফটি আপনি কি করে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন অনলাইন কোয়েশন বাংলা ভাষা পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ও ল্যাঙ্গুয়েজ 2 এই সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন যেমন 2022-23 এই 6টা ডেটে কিন্তু আমাদের পরীক্ষা হয়েছিল জানিয়ে দিই আপনাদের। 27 জানুয়ারি 23, 28 জানুয়ারি 23, 29 জানুয়ারি 23, 9 জানুয়ারি 23, 1 ফেব্রুয়ারি 2023, 2 ফেব্রুয়ারি 2023। দেখুন সিটেট পরীক্ষায় যেসব পরীক্ষা অনলাইন মোড হয়েছিল আমি ডাইরেক্ট এখানে ডিটেলস লিখে দিয়েছি, এবার দেখে নিন। সিটেট পরীক্ষায় যেসব পরীক্ষা অনলাইন মোড হয়েছিল সেই প্রশ্নপত্রগুলি উত্তর সহ আমরা এখানে সন্নিবিষ্ট করেছি আপনার সুবিধার্থে। যেহেতু প্রত্যেক দিন বেঙ্গলি এক্সাম হয় নাই, তাই যতদিন আমরা পেয়েছি ততদিন একটা একত্রিত করে আপনাদের সুবিধার জন্য দিয়েছি। যদি কোনো তারিখ ভুলবশত মিস হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। যতগুলি আমরা পেয়েছি সবগুলি একত্রিত করে আপনার জন্য দিলাম, এতে আপনাদের পরীক্ষায় যথেষ্ট সাহায্য হবে। অফিসিয়াল আনসার কি অ্যাটাচড হেয়ার, যদি অফিসিয়াল আনসার কি এর সঙ্গে আছে, অর্থাৎ এই 6টা ডেটে পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এই সবগুলি বাংলার প্রশ্নপত্র রয়েছে। অর্থাৎ সব দিন যেহেতু বাংলা পরীক্ষা হয় নাই, সুতরাং আর অন্য ডেটের আমরা বেঙ্গলি প্রশ্ন পাই নাই। যদি আপনাদের কাছে যদি ডেট জানা থাকে যে আর কোনো ডেটে আমাদের বাংলা হয়েছিল, তো এই ডেটটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা প্রশ্নপত্রটা আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করব। এবং এই প্রশ্নপত্র ডাউনলোড করতে ভিডিওর নিচে দেওয়া একটা লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা ক্লাসে আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহজ গুরুর সাথে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।